আজকের ভিডিওতে আমরা ঘোড়ার বিবর্তন সম্পর্কে জানব। এখানে প্রথমে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ঘোড়ার ছবি। বর্তমানকালের ঘোড়া হলো এটা, এবং বাকি ঘোড়াগুলো হলো বর্তমানকালের ঘোড়ার পূর্বপুরুষ। এবার এই ছবিটার দিকে তাকাও, দেখো এই ঘোড়াটা হলো সবচেয়ে ছোট আকারের ঘোড়া। এটা বর্তমানকালের ঘোড়া বা আধুনিক ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ এবং এটার নাম হলো ইওহিপ্পাস। তারপরে ইওহিপ্পাস থেকে যে ঘোড়াটার আবির্ভাব হয়েছে সেটার নাম হলো মেসোহিপ্পাস। মেসোহিপ্পাসের সাইজ ইওহিপ্পাসের থেকে একটুখানি বড়। মেসোহিপ্পাস থেকে আবির্ভাব ঘটেছে মেরিচিপ্পাসের। এই মেরিচিপ্পাসের সাইজটা আরেকটু বড়। মেরিচিপ্পাস থেকে আবির্ভাব ঘটেছে প্লায়োহিপ্পাসের। প্লায়োহিপ্পাসের সাইজ আরেকটু বড়, এবং প্লায়োহিপ্পাস থেকে আবির্ভাব ঘটেছে বর্তমানকালের বা আধুনিককালের যে ঘোড়া ইকুয়াস সেটির। এটি হলো সবচেয়ে বড় সাইজের ঘোড়া। বুঝতে পেরেছ? এবার আমরা এদের সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তার আগে একবার দেখে নিই ঘোড়ার বিবর্তনের ক্রমিক পর্যায়গুলো কী কী। তাহলে দেখো, প্রথমে ইওহিপ্পাস। ইওহিপ্পাস থেকে সৃষ্টি হলো মেসোহিপ্পাসের। এবার মেসোহিপ্পাস থেকে সৃষ্টি হলো মেরিচিপ্পাসের। মেরিচিপ্পাস থেকে আবার সৃষ্টি হলো প্লায়োহিপ্পাসের এটা। আর প্লায়োহিপ্পাস থেকে সৃষ্টি হলো আধুনিক ঘোড়া, যেটা বর্তমানকালের ঘোড়া, সেটার নাম হচ্ছে ইকুয়াসের। বুঝতে পেরেছ? এবার আমরা জেনে নেব যে ঘোড়ার পূর্বপুরুষদের সম্পর্কে ডিটেলস। দেখো, ইওহিপ্পাসের উৎপত্তি হয়েছিল ইওসিন যুগে। ইওহিপ্পাসের সম্পর্কে যদি আমরা কিছু ইনফরমেশন জেনে নিই তাহলে আমাদের খুব সুবিধা হবে। দেখো, ইওহিপ্পাস হচ্ছে ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম। ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম বলতে আধুনিক ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম। ঠিক আছে, যেহেতু এটি সৃষ্টির আদি পর্যায়ে সৃষ্টি হয়েছিল এই জন্য এটাকে বলা হয় উষা কালের ঘোড়া। দিনের শুরু যেমন ভোরবেলা দিয়ে শুরু হয়, ভোরবেলাকে উষা বলা হয়, ডন বলে, যার জন্য এটাকে ডন হর্সও বলা হয়। ডন, DAWN, ডন। ডন মানে হচ্ছে উষাকাল। বুঝতে পেরেছ? এবার এটির বায়োলজিক্যাল নেম হলো হাইরাকোথোরিয়াম। তাহলে এই নামটাও মনে রাখবে, এই নামটা খুব ইম্পর্টেন্ট নাম। এবার আমরা দেখে নেব এই ঘোড়ার কিছু বৈশিষ্ট্য। দেখো, ইওহিপ্পাসের প্রধান বৈশিষ্ট্যগুলো যদি দেখি তাহলে দেখব ইওহিপ্পাসের উচ্চতা ছিল 30 সেন্টিমিটার, জাস্ট 30 সেন্টিমিটার উচ্চতা। তার মানে খুব বেশি বড় নয়। এরা দেখতে অনেকটা ওই কুকুর বা শিয়ালের মতো ছিল, উচ্চতাটাও ওই রকম ছিল। এদের সামনের পায়ে 4টি এবং পিছনের পায়ে 3টা আঙুল ছিল। এবার আমরা জেনে নেব মেসোহিপ্পাসের বৈশিষ্ট্য। মেসোহিপ্পাসের আকৃতি ছিল গাধার মতো। তাহলে দেখো, যেটা আগের ঘোড়া মানে প্রাচীনতম পূর্বপুরুষ যেটা ইওহিপ্পাস, সেটার আকৃতি ছিল কিন্তু কুকুর বা শিয়ালের মতো, তারা গাধার মতো। তাহলে কুকুরের থেকে গাধার উচ্চতা একটু বেশি। এখানে স্বাভাবিকভাবেই দেখা গেল যে এদের উচ্চতা হচ্ছে 60 সেন্টিমিটার। এদের সামনের পায়ে 3টি এবং পেছনের পায়ে 3টি আঙুল ছিল। তাহলে আমরা যদি ইওহিপ্পাসের কথাটা মনে করি তাহলে দেখব যে ইওহিপ্পাসের সামনের পায়ে কিন্তু 4টি আঙুল ছিল। এখানে আঙুলের সংখ্যা কিন্তু কমে গেছে। ঠিক আছে, পেছনের পায়ে 3টি আঙুল আছে। ইওহিপ্পাসেরও পেছনের পায়ে কিন্তু 3টি আঙুল ছিল, অর্থাৎ আঙুলের সংখ্যা কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি, আঙুলের সংখ্যা যেমন ছিল তেমনই আছে। মেরিচিপ্পাসের উৎপত্তি হয়েছিল মায়োসিন যুগে। তাহলে দেখো, এখানে নামটা মনে রাখার খুব সুবিধা আছে, মেরির মা মায়োসিন। তাহলে মায়োসিন যুগে এর উৎপত্তি। ঠিক আছে, এবার আমরা জানবো মেরিচিপ্পাসের বৈশিষ্ট্য কী ছিল। দেখো, মেরিচিপ্পাসের অগ্রপদে অর্থাৎ সামনের পায়ে ছিল 3টি আঙুল, পশ্চাৎ পদেও ছিল 3টি আঙুল, অর্থাৎ আঙুলের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এদের উচ্চতাটা অনেকটাই বেড়ে গেছিলো। এদের উচ্চতা ছিল 100 সেন্টিমিটার। মনে রাখবে, এই মেরিচিপ্পাসকে কিন্তু টাট্টু ঘোড়া বলা হয়। এই মেরিচিপ্পাসকে বলা হয় টাট্টু ঘোড়া। এটা কিন্তু শর্ট কোশ্চেন দেয় অনেক সময়, যে টাট্টু ঘোড়া বলতে কোন ঘোড়াকে বোঝানো হয়। ঠিক আছে, এবার আমরা দেখব মেরিচিপ্পাসের পরে কোন ঘোড়ার আবির্ভাব হয়েছিল, প্লায়োহিপ্পাসের। তাহলে প্লায়োহিপ্পাস সম্পর্কে ডিটেলস জানবো, যে প্লায়োহিপ্পাসের বৈশিষ্ট্য কী ছিল, প্লায়োহিপ্পাসের উৎপত্তি কোন যুগে হয়েছিল।
প্লায়োহিপ্পাসের উৎপত্তি হয়েছিল প্লায়োসিন যুগে বা প্লিরোসিন যুগে। এখানেও কিন্তু দেখো নামটা মনে রাখার মতো একটা ক্লু পেয়ে গেছো তুমি, যে প্লা বা প্লা নামটা আছে, আর অথবা প্লি নামটা আছে, পয়লয় অক্ষরটা আছে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো খুব ইজিলি যে প্লায়োহিপ্পাসের উৎপত্তি হয়েছিল প্লায়োসিন যুগে বা প্লিরোসিন যুগে। প্লায়োহিপ্পাসের বৈশিষ্ট্য কী ছিল দেখবো এবার। প্লায়োহিপ্পাসের বৈশিষ্ট্য দেখো, এদের সামনের পায়ে 3টি আঙুল এবং পেছনের পায়ে 3টি আঙুল ছিল। তার মানে মেরিচিপ্পাসের মতো বা মেসোহিপ্পাসের মতো এদেরও কিন্তু আঙুলের সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। এদের উচ্চতা ছিল 120 সেমি, তার মানে উচ্চতা কিন্তু আরেকটু বাড়ল। ঠিক আছে, ছবিতেই দেখতে পেয়েছো যে প্রত্যেকটা জীবাশ্মের উচ্চতা একটু একটু করে বেড়েছে। প্লায়োহিপ্পাসের উচ্চতা 120 সেমি ছিল। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে দুটো পায়ে 3টা করে আঙুল ছিল, কিন্তু এদের মাঝের আঙুলে খুর সৃষ্টি হয়। তার মানে প্রথম প্লায়োহিপ্পাসে আমরা খুর দেখতে পাই। ছবিটা ভালো করে দেখবে, ওখানেও কিন্তু আছে যে খুর দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং বাকি দুটি আঙুল ছোট হয়ে গেল, মানে বড়, মাঝের আঙুলটা তো বড় হয়ে গেল। তাহলে দেখো আমি যদি এখানে একটা ছবি দেখাই, যে এখানে ধরে নাও যে এই 3টা আঙুল আছে এরকম, এখন মাঝের আঙুলটা যদি বড় হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই বাকি দুটো আঙুল কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে ছোট হয়ে যাওয়ার ফলে কি হলো, উপরের দিক থেকে ঝুলে থাকলো, আর এই মাঝের যেটা আঙুলটা বড় হয়ে গেল, এখানে খুর সৃষ্টি হলো। ঠিক আছে, এই হচ্ছে প্লায়োহিপ্পাসের বৈশিষ্ট্য। এরপরে আমরা জানব আধুনিক ঘোড়া ইকুয়াসের সম্পর্কে। আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তি হয়েছিল প্লিস্টোসিন যুগে। তাহলে ইকুয়াসের উৎপত্তি প্লিস্টোসিন যুগ। এদের এই ইকুয়াসকেই বলা হয় আধুনিক ঘোড়া বা মডার্ন হর্স। এটা বর্তমানকালের ঘোড়া। এবার এই যে বর্তমানকালের ঘোড়া বা আধুনিক ঘোড়া, এদের কী কী বৈশিষ্ট্য দেখা যায় দেখে নিই এবার। দেখো, ইকুয়াসের বৈশিষ্ট্য কি, যে এদের উচ্চতা 150 সেমি, তার মানে উচ্চতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এদের মাঝের আঙুলটি খুরে পরিণত হয়েছে, দেখো এই পায়ে খুর দেখতে পাচ্ছ, তাহলে এদের মাঝের আঙুলটা খুরে পরিণত, বাকি আঙুলগুলো ক্ষুদ্র ও ক্ষয়প্রাপ্ত। এর আগে যেটা আমরা প্লায়োহিপ্পাস দেখলাম, সেখানে কি বলেছিলাম, সেখানে দেখলাম আমরা যে মাঝের আঙুলটি বড় হয়ে যাওয়ার জন্য বাকি দুটো আঙুল কিন্তু উপরের দিক থেকে ছোট হয়ে ঝুলে রয়েছে। এদের ক্ষেত্রে কি হয়েছে, বাকি আঙুল দুটো ক্ষুদ্র হয়ে গেছে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। কেন ক্ষুদ্র ক্ষয়প্রাপ্ত হয়েছে, কারণ এই আঙুলগুলো ব্যবহৃত হচ্ছিল না, তাহলে অব্যবহারের জন্য এরা ক্ষুদ্র এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। বুঝতে পেরেছ? এবার আমরা জানবো আজকে যতটুকু আলোচনা হলো সেখান থেকে মাধ্যমিকে কী কী প্রশ্ন আসতে পারে। আজকের আলোচনার বিষয় থেকে 1 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখো। ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম কোনটি? অর্থাৎ একেবারে আদিকালের ঘোড়ার কোনটি? উত্তর তোমরা পারবে আশা করি, ইওহিপ্পাস। ঘোড়ার কোন জীবাশ্মটি হাইরাকোথোরিয়াম নামে পরিচিত? আমরা আলোচনা করার সময় বললাম যে কোনটি হাইরাকোথোরিয়াম নামে পরিচিত। হাইরাকোথোরিয়াম, স্পেলিংটা একটু ভুল আছে, এটা ঠিক করে নেবে, হাইরাকোথোরিয়াম। ঠিক আছে, তাহলে হাইরাকোথোরিয়াম হচ্ছে ঘোড়ার যে জীবাশ্মটি, সেটির নাম হচ্ছে ইওহিপ্পাস। ঘোড়ার কোন জীবাশ্মটিকে ঊষাকালের ঘোড়া বলা হয়? ঊষাকালের ঘোড়া মানে ডন হর্স, ওই যে বললাম একেবারে সৃষ্টির আদিতে সৃষ্টি হয়েছিল বলে এটাকে ঊষাকালের ঘোড়া বলা হয়, ইওহিপ্পাসকে। ঘোড়ার কোন জীবাশ্মটি টাট্টু ঘোড়া নামে পরিচিত? দেখো আমি একটু আগে বললাম যে ঘোড়ার কোন জীবাশ্মটি টাট্টু ঘোড়া নামে পরিচিত, উত্তর হবে কি, মেরিচিপ্পাস। আধুনিক ঘোড়ার নাম কি? এখানে আধুনিক ঘোড়ার নাম বলতে বিজ্ঞানসম্মত নামটাকে বোঝাচ্ছে, আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। বুঝতে পেরেছ? এবার আমরা দেখব যে মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন কী কী আসতে পারে। এমসিকিউ টাইপের সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবে তোমরা। দেখো, এমসিকিউ টাইপের যে প্রশ্ন, কুকুর বা শেয়ালের মতো দেখতে যে প্রাণীটি হলো, বুঝতে পেরেছো কার কথা বলা হচ্ছে? ইওহিপ্পাসের কথা। ইওহিপ্পাসের সামনের পায়ে আঙুল ছিল, সামনের পায়ে কয়টি আঙুল ছিল? 4টি। পেছনের পায়ে কয়টা ছিল? 3টি। তাহলে মনে রাখবে এখানে প্রশ্ন করা হয়েছে সামনের পায়ে, তাহলে উত্তর হবে 4টি। মেসোহিপ্পাসের আবির্ভাব হয়েছিল যে যুগে, সেটি হলো, তাহলে মেসোহিপ্পাসের আবির্ভাব হয়েছিল অলিগোসিন যুগে। ঠিক আছে, ইকুয়াস হলো আধুনিক ঘোড়া, ঊষাকালের ঘোড়া, টাট্টু ঘোড়া, নাকি কোনোটিই নয়? ইকুয়াস এটা তো বর্তমানকালের ঘোড়া, আধুনিক ঘোড়া, তাহলে এটা হচ্ছে আধুনিক ঘোড়া। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে আমাদের আজকের আলোচনা থেকে ব্রড কোশ্চেন কী কী আসতে পারে।
আজকের আলোচনার বিষয় থেকে ব্রড কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে আদিকালের ঘোড়া থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটেছে। আমরা তো দেখেছি কিছু পরিবর্তন ঘটেছে, উচ্চতা বৃদ্ধি পেয়েছে, পায়ে আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, খুর সৃষ্টি হয়েছে, তাহলে সেগুলোকে এখানে গুছিয়ে লিখতে হবে। তাহলে দেখো উত্তরটা এরকমভাবে লেখা যায় সুন্দর করে যে আদিকালের ঘোড়া ইওহিপ্পাস থেকে বর্তমানকালের আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তিকালে যে যে পরিবর্তনগুলি ঘটেছে সেগুলি হলো, দিয়ে আমরা পয়েন্ট করে করে দিয়ে দেবো কি দেহের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে, ঠিক, দেহের উচ্চতা বেড়েছে। পায়ের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে, পায়ের উচ্চতাও বেড়েছে, দৈর্ঘ্যটা বেড়েছে বলেই দেহের উচ্চতাটা বেড়ে গেছে, তার মানে এটাও একটা ভালো পয়েন্ট। আর কি পরিবর্তন ঘটেছে দেখো, যে পায়ে আঙুলের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে, তাহলে আঙুলের সংখ্যা কিন্তু কমে গেছে, 4টা ছিল 3টা হয়েছে, তারপরে তো খুর হয়ে গেছে, তাহলে পায়ের 3 নম্বর আঙুলটি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য আঙুলগুলি ছোট হয়ে ঝুলে গেছে, ঠিক। তারপরে শক্ত ভূমিতে দৌড়ানোর জন্য পায়ে খুর সৃষ্টি হয়েছে, আর এই খুরের সাহায্যে ঘোড়া কিন্তু খুব জোরে দৌড়াতে পারে। বুঝতে পেরেছো? তাহলে প্রাচীনকালের যে ঘোড়া ইওহিপ্পাস, সেখান থেকে আধুনিককালের ঘোড়া ইকুয়াস সৃষ্টিতে এই সমস্ত পরিবর্তনগুলি ঘটেছে। এগুলোকে যদি সুন্দর করে লিখে দিতে পারো তাহলে কিন্তু তুমি 3 মার্কসের একটা প্রশ্ন খুব ভালোভাবে অ্যাটেম্প করবে এবং খুব সহজেই ফুল মার্কসটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।